প্রিয় দর্শক, সাজ্জাদ কাদিরের প্রীতি এবং শুভেচ্ছা নিন। এই মুহূর্তে আপনাদের সামনে কথা বলতে এসেছি সব অপরাধের পেছনে আওয়ামী লীগকে খুঁজে ইউনূসের বাঁচার চেষ্টা, এই প্রসঙ্গটি নিয়ে কথা বলবো। খুব দুঃখ ভারাক্রান্ত মন, আসলে দেশের যে অবস্থা, এই অবস্থা দেখে মনটা ভালো থাকে না। আমরা আসলে কোথায় আছি? স্বাধীন হয়েছে 54 বছর। 54 বছরে বিভিন্ন সময় বিভিন্ন সরকার দেশ শাসন করেছে। এখন আমরা একটি দেশ শাসন দেখছি। বাংলাদেশের বয়সের সময় আমার বয়স নয়, কিংবা আমার স্মৃতিতে যতটুকু মনে আছে সেটি হয়তো গত 30 বছরের। এই 30 বছরে যা দেখেছে তার থেকে ভয়ানক ঘটনাগুলো ঘটতে দেখছি। বিশেষ করে গতকালকের দুটি ঘটনা মনকে এতটাই নাড়া দিয়েছে যে আমার মাতৃভূমি কতটা বিপদ, কতটা শঙ্কায় আছে। কুমিল্লার মুরাদনগরের সেই দৃশ্য আসলে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভেসে বেড়াচ্ছে, আমি দেখতে পারিনি। হ্যাঁ, হয়তো আমি ইমোশনাল হয়ে আপনাদের সামনে কথা বলছি, মনটা খারাপ হচ্ছে। মানুষ তো রক্তে মাংসে গড়া মানুষ। হ্যাঁ, এই ধরনের ঘটনা আরো হয়েছে। ধর্ষণ কাণ্ড বাংলাদেশে 1971-এর মুক্তিযুদ্ধের ময়দান থেকেই হচ্ছে। আজও বাংলাদেশ ধর্ষণের বাইরে নয়, কিন্তু গতকালকের যে ঘটনাটি ঘটেছে, ধর্ষণ করে ভিডিও করে ছড়িয়ে দেওয়া, এটি আসলে নিতে পারছি না, মানতে পারছি না। এবং গতকালকে আরো একটি ঘটনা ঘটেছে। দুটি ঘটনা প্রচন্ড নাড়া দিয়ে গেছে। এই যে কুমিল্লার যে ঘটনাটি, সেই ঘটনায় দেশব্যাপী ব্যাপক প্রতিবাদ হয়েছে। অন্ততপক্ষে সরাসরি প্রতিবাদ হয় না, সরাসরি মাঠে নেমে প্রতিবাদ করা যাচ্ছে না, করতে পারছে না মানুষ। একটা ভয়ের সংস্কৃতি তৈরি করানো হয়েছে, যার কারণে কিছু না হলেও অনলাইনে প্রতিবাদ হয়েছে। প্রতিবাদ হওয়ার ফলে অভিযুক্তদের ইতিমধ্যে গ্রেপ্তার করা হয়েছে। কিন্তু গ্রেপ্তার করার তো শেষ নয়। আজকে একটি ঘটনা ঘটছে, কালকে হয়তো থামছে, পরশু আবার ঘটছে। আবার দ্বিতীয় যে ঘটনাটি ঘটেছে সেটি পটুয়াখালীতে। কামাল গাজী নামে একজন তার ফেসবুক পেজে লিখেছেন, আমার বাড়িতে গিয়ে আমার কলিজা বউকে এভাবে মারতে মারতে হাত পা বেঁধে নিয়ে গেছে একটু আগে। দেশবাসীর কাছে সহযোগিতা কামনা করছি, আমার কলিজাটাকে বাঁচান। স্থান পটুয়াখালী জেলা, রাঙ্গামালী উপজেলা, মৌডুবি ইউনিয়ন, 9 নম্বর ওয়ার্ড। সময় রাত 1টা। গতকাল রাত 1টার দিকের ঘটনা। একজন গৃহবধূকে সন্ত্রাসীরা হাত পা বেঁধে তুলে নিয়ে চলে গেছে। আজকে সকাল পর্যন্ত, এই মুহূর্তে যখন ভিডিওটা করছি, তখনও বিভিন্ন মাধ্যম থেকে জানলাম যে সেই নারীকে উদ্ধার করা সম্ভব হয়নি। আমরা কি আজকে স্বাধীন সার্বভৌম বাংলাদেশে আছি, নাকি 71-এর যুদ্ধের ময়দানে আছি? 71-এর যুদ্ধের ময়দানে যুদ্ধকালীন সময়ে আমাদের মা বোনদের এভাবেই ধরে নিয়ে গেছে হাত পা বেঁধে, তাদের উপর অকথ্য নির্যাতন করেছে। 3 লক্ষ মা বোন, 71-এর পুরো সময়টিতে 3 লক্ষ মা বোনের ইজ্জত সম্ভ্রম হরণ করেছে হায়নারা। আজকে আমরা কি সেই বাংলাদেশে উপনীত হয়েছে? আজকে দেশে রাষ্ট্র ব্যবস্থা নেই, আজকে সমাজে বিশৃঙ্খলার শেষ নেই। সেনাবাহিনী আমাদের দায়িত্ব নিয়েছে, সেই সেনাবাহিনী নিশ্চুপ। বাংলাদেশ, আমরা কোন বাংলাদেশে আছি আসলে? এবং যে কোনো অপরাধের পেছনে, অপরাধটি ঘটবার পেছনে পরবর্তীতে অপরাধ কারা সংগঠিত করেছে, তাদের পেছনে বলা হচ্ছে আওয়ামী লীগ। আওয়ামী লীগ তো নিজেরাই নিজেদের জীবন নিয়ে দৌড়াদৌড়ির মধ্যে আছে, অথচ অপরাধগুলো ঢাকবার জন্য আওয়ামী লীগ বলে এটি চালিয়ে দেওয়া হচ্ছে। চালিয়ে দাও, অবস্থাটি এমন। আজকে 1 বছর হতে চলেছে। আমি দুটো ঘটনার কথা বললাম, এরকম শত শত হাজার হাজার লক্ষ লক্ষ ঘটনা আছে। একটি দুটি ঘটনা সোশ্যাল মিডিয়ায় আসছে, মূলধারার গণমাধ্যমে আসে না। মূলধারার গণমাধ্যমে আসবে কিভাবে? মূলধারার গণমাধ্যম, আমার গণমাধ্যমের কোনো দোষ নেই, গণমাধ্যমের শক্তি অপরিসীম শক্তি, কিন্তু গণমাধ্যমকে যেভাবে হুমকি ধমকি দিয়ে গণমাধ্যমের মুখ বন্ধ করে রাখা হচ্ছে, গণমাধ্যমে এগুলো আসবে না। গণমাধ্যমে এগুলো আসতে সাহস পাবে না, কারণ গণমাধ্যমের অফিস সন্ত্রাসীরা সবাই চেনে।
অফিস ভেঙে দেবে, ভাঙচুর করবে, যার কারণে গণমাধ্যমে এসব সংবাদ প্রকাশ করতে সাহস পায় না। আসছে আজকের নিউ মিডিয়াতে, সোশ্যাল মিডিয়াতে। সোশ্যাল মিডিয়া থেকে আমরা হয়তো 2-4টা ঘটনা জানতে পারছি, কিন্তু 2, 4, 5 লক্ষ 10 লক্ষ ঘটনা ঘটে যাচ্ছে, অর্থাৎ বাংলাদেশ আর বাংলাদেশের মধ্যে নেই। আমার খুব অবাক লাগে, ডক্টর মোহাম্মদ ইউনূস, আপনার 1 বছর হয়ে গেছে, আপনি তো পারছেন না দেশটাকে শান্ত করতে, দেশটাকে ভালো করতে। আর কিছু কি দেখার অবশিষ্ট আছে? আপনার যদি ন্যূনতম বিবেক থাকে, 86 বছর বয়স আপনার। আমি আওয়ামী লীগ বুঝি না, বিএনপি বুঝি না, জামাত বুঝি না, কিচ্ছু বুঝি না। আমি বুঝি, আমি চাই আমরা যে স্বাধীন বাংলাদেশটি পেয়েছিলাম, আজকে এই যে আমি বললাম একটু আগে যে আমার 30 বছরের স্মৃতি মনে আছে, কিন্তু এই 30 বছরে এতটা অধপতন হতে বাংলাদেশকে কখনোই দেখিনি। আজকে যে অধপতনটি হয়েছে, আমি বিবেকের জায়গা থেকে বলছি, আমি কোনো দলের জায়গা থেকে, দলীয় দৃষ্টিকোণ থেকে নয়। আমি কোনো দল করি না, আগেও বলেছি, বারবারই বলেছি, কোন রাজনৈতিক দলের এই নোংরা রাজনীতির সাথে আমার কখনোই সংশ্লিষ্টতা নেই, ছিল না। জন্মেই দেখি বাংলাদেশের নোংরা রাজনীতি। জন্ম বলতে একটা মানুষ যখন বিশ্ববিদ্যালয়ে যায়, তখন থেকেই বলা যায় মানুষের একটা জন্ম হয়, ভিন্ন একটা জন্ম হয়। আমি বিশ্ববিদ্যালয়ে গিয়েই দেখি কিসের ছাত্রলীগ, কিসের ছাত্রদল, কিসের শিবির, নোংরা। আমার বিশ্ববিদ্যালয়ে আমার সময় গেল, আমি 28,000 স্টুডেন্টদের একজন স্টুডেন্ট ছিলাম। সেই 28,000 স্টুডেন্টের মধ্যে সব দল মিলিয়ে 200 ছাত্রছাত্রী রাজনীতি করতো না। তাহলে রাজনীতি কি ঘৃণার জায়গায় পৌঁছে গিয়েছিল একবার চিন্তা করুন। কাজেই আমি রাজনীতি বুঝি না। আজকে ডক্টর ইউনূস ভয়ঙ্কর পরিস্থিতিতে দেশকে নিয়ে গেছেন। আমরা মাপছি আপনার কাছে, আপনি দয়া করে বাংলাদেশকে ক্ষান্ত দিয়ে বিদায় নিন। বিদায় নিয়ে যারা আপনাকে দায়িত্ব দিয়েছে, সেনাবাহিনী দায়িত্ব দিয়েছে আপনাকে, সেই সেনাবাহিনীকে বলুন যে আমি পারছি না, সেনাপ্রধানকে বলুন আপনারা অন্য কাউকে দায়িত্ব দিন। তাহলে অন্ততপক্ষে আপনার উপর থেকে এই দায়টা যায় না। এই যে আজকে ধর্ষণ হচ্ছে, নারীকে অপহরণ করা হচ্ছে, এগুলো তো শুধু বাংলাদেশ না, আপনি তো সারা বিশ্বে খ্যাতিমান মানুষ, পরিচিত মানুষ, আপনি নোবেল পুরস্কার প্রাপ্ত একজন মানুষ এবং নোবেল শান্তি পুরস্কার প্রাপ্ত মানুষ, কিন্তু অশান্তির বাংলাদেশ তৈরি করে আপনার 86 বছর বয়স, আর কয়দিন বাঁচবেন? আগামীকালকে তো মারা যেতে পারেন, আমিও যেতে পারি, আমি আপনার থেকে হলে অর্ধেক বয়স হলেও আমিও মারা যেতে পারি, কিন্তু বাংলাদেশের যে গড় আয়ু সেটিকে এক্সপায়ার করে গেছেন আরো 1 যুগ আগে। তো কাজেই আজকে বাংলাদেশকে আপনি ঠান্ডা করতে পারছেন না। বিদায় নিন। আর যে কোনো অপরাধের পেছনে আওয়ামী লীগকে, সব দোষ আওয়ামী লীগের, আর কিছু হলেই কোন দেশের যদি দোষ থাকে ভারতের, এগুলো বাদ দিন, বাদ দিয়ে বিদায় নিন। নইলে পরিণতি কিন্তু খুব ভয়ানক হবে। এগুলোর একটা শেষ আছে। শেখ হাসিনার কি পরিণতি, কি ভয়ানক পরিণতিতে তার বিদায় নিতে হয়েছে। আপনি সেটা থেকে যদি শিক্ষা নেন, আপনি কতক্ষণ এইভাবে আপনার পক্ষে বা এই যে যারা আপনার পক্ষে আছে কতক্ষণ থাকবে? বাকি বাংলাদেশের বাকি মানুষগুলো তো ফুঁসে উঠবে, ফুঁসে উঠে রাস্তায় নামবে। গণভবনের যে পরিণতি হয়েছিল, আজকে যমুনার সেই পরিণতি যদি হয়, আজ হোক, 3 মাস পর হোক, 6 মাস পর হোক, 1 বছর পর হোক, সেটি কি হবে? বিশ্বে আপনার মান সম্মান যাবে, বাংলাদেশে আপনি অপদস্থ হবেন। কাজেই মাফ করুন, আমাদের বাংলাদেশের মানুষকে মাফ করুন, বিদায় নিন। আপনি বিদায় নিলে অন্তত পক্ষে অন্য একটা ব্যবস্থা আসবে। আপনি পারছেন না, সোজা কথা, অন্য একটা ব্যবস্থা আমরা দেখতেও পারি যে সেই ব্যবস্থাটি পারে কিনা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক, বাংলাদেশের রাজনীতি কেমন চলছে এবং আগামীতে রাজনীতি কেমন হবে? সমসাময়িক শব্দ, কথা, স্লোগান, ভাষা ইত্যাদি দেখেই আপনি আন্দাজ করতে পারেন। যেমন ধরুন, বর্তমান সময়টিতে এই গত কয়েক মাস আপনি দেখবেন ডাস্টবিন এই শব্দটি, ময়লার ভাগাড় বা ডাস্টবিন এই শব্দটি রাজনীতির সঙ্গে ভীষণভাবে ম্যাচ করেছে। বিভিন্ন মানুষের সঙ্গে ডাস্টবিন নাম সংযুক্ত করা, তারপর কাউকে অপছন্দ হলে সেই নামের সঙ্গে মানে অমুক না ডাস্টবিন, তমুক না ডাস্টবিন, এটা দেশ এবং দেশের বাইরে যারা বাঙালি রয়েছেন তারা যেভাবে এই স্লোগান তুলছেন, এটার মনস্তাত্ত্বিক যে বিশ্লেষণ, সেই বিশ্লেষণের উপরই আগামীর রাজনীতি নির্ভর করছে। দ্বিতীয়ত, ডাস্টবিনের পরে আরেকটি শব্দ,
আরেকটি শব্দ খুবই এই মুহূর্তে প্রচলিত, সেটা হলো ষান্ডা। ষান্ডা এমন একটা প্রাণী, মরু অঞ্চলে থাকে, আমাদের দেশের অনেকটা টিকটিকির মতো বড় আকারের, কুমিরও নয়, টিকটিকিও নয়, গুই সাপও নয়, ভীষণ রকম দেখতে বিশ্রী। তো এই ষান্ডা সেই আরব দেশের লোকেরা খায়। এটি হালাল প্রাণী, কিন্তু দেখতে এরকম অরুচিকর, আল্লাহ রাসূল নিষেধ করেনি, বলছে যে আমার এটা খেতে পছন্দ হয় না। এখন আমাদের এই সমাজে কাউকে পছন্দ না হলে বলা হচ্ছে ও একটা ষান্ডা, অমুক না ষান্ডা, ষান্ডা ষান্ডা, মানে যে কোনো মানুষকে মনে হচ্ছে সে ষান্ডার চাইতেও নিকৃষ্ট। আরেকটি শব্দ নিমডা, এবং এই নিমডা শব্দটি মূলত একটা বিখ্যাত সিনেমা বাহুবলী সিনেমা, সেই বাহুবলী সিনেমার একটা ডায়ালগ, এবং দক্ষিণের ভারতের যে দক্ষিণের অসংখ্য ভাষা আছে, এমনি একটা ভাষার একটা ডায়ালগ, যে ডায়ালগের প্রথম শব্দ হলো নিমডা, এরপরে আরো অনেকগুলো শব্দ রয়েছে। নিমডার শব্দের অর্থ হলো তোমাকে মারবো, আই উইল কিল ইউ, ফিনিশ ইউ, তোমাকে একেবারে শেষ করে দেবো। এরপরে আরো আরো অনেক শব্দ রয়েছে, এবং এই নিমডা শব্দটিও মানে নিমডা, টেলমি, মইনুস সুকু, এই যে শব্দগুলো ব্যবহৃত হচ্ছে রাজনীতিতে, এবং স্পষ্টতই ঢাকার যে দক্ষিণ সিটির মেয়র পদের জন্য যিনি আন্দোলন করছেন, লড়াই করছেন, তো এবং যিনি ঘোষণা দিয়েছেন যে আমি যাকে বলা হয় নিজেই শপথ পড়ব যদি আমাকে সরকার শপথ না পড়ায়, সেই মিস্টার ইশরাক, তো তাকে অপমান করার জন্য, তাকে ছোট করার জন্য একদল যুবক এই বাহুবলী সিনেমার যে ডায়ালগটি, সেই ডায়ালগটি সবাই মিলে তারা মানে অনেকটা স্যাটায়ারের কায়দায় এই ডায়ালগটি তারা প্রচার করেছে, এবং যার প্রথম শব্দ নিমডা, খুবই জনপ্রিয়। এবং এখন মানে এই নিমডার কারণে, এই ডায়ালগটির কারণে জনাব এরশাদ এতটা বিব্রতকর অবস্থায় পড়েছেন যে তাকে দেখলে, মানে তিনি যখন চলে যান, তার যারা বিরোধী পক্ষ পিছন থেকে এই নিমডা নিমডা শব্দ বলতে থাকে। তো এখন এই যে নিমডা, ষান্ডা, বোতল, ডাস্টবিন, এইগুলো হলো আমাদের বর্তমান রাজনীতির স্লোগান এবং রাজনীতির পরিচয়, এবং এইগুলোর উপরই আগামী 5 বছর 10 বছর রাজনীতি কেমন যাবে তা খুব সহজেই বলে দেওয়া সম্ভব। এবং সেটা কিভাবে সম্ভব তার একটু উদাহরণ দেই। যে কোনো রাজনীতি অমরত্ব লাভ করে, শ্রেষ্ঠত্ব লাভ করে, সফলতা লাভ করে সাহিত্যের মাধ্যমে, গান, গল্প, কবিতা, উপন্যাস। যেমন ধরুন 1971 সনে, তো 1971 সনে বঙ্গবন্ধু যখন গ্রেপ্তার হলেন, তখন খবর ছড়িয়ে পড়লো যে তাকে মেরে ফেলা হবে, তাকে ফাঁসিতে ঝোলানো হবে। তখন ওই মানে অন্যতম বাংলা সাহিত্যের কিংবদন্তি অন্নদাশঙ্কর রায়, তার হৃদয়ের মধ্যে যাকে বলা হয় খুব প্রতিক্রিয়া তৈরি করলো, এবং তিনি ধরে নিলেন যে শেখ মুজিবুর রহমানকে ফাঁসিতে লটকিয়ে মেরে ফেলা হবে। কিন্তু তিনি লিখলেন যে এরকম শেখ মুজিব মরে যাবে, কিন্তু তার ইতিহাস থেকে যাবে, এবং সেই ইতিহাসের যে কটি শব্দ তিনি রচনা করলেন, বাক্য তিনি রচনা করলেন, যতদিন রবে পদ্মা, মেঘনা, গৌরী, যমুনা বহমান, ততদিন কীর্তি রবে তোমার শেখ মুজিবুর রহমান। আমার কাছে মনে হয় বাংলা সাহিত্য ভাষা যতদিন থাকবে, বঙ্গবন্ধুকে স্মরণ করতেই হবে এই কটি ভাষার মাধ্যমে। তো এই যে দেখেন সাহিত্য তৈরি হয়ে গেছে, শেখ মুজিব নেই, তার নেতৃত্ব নেই, তিনি জেলখানাতে, কিন্তু তাকে নিয়ে সাহিত্য তৈরি হয়ে গেছে। কিংবা শুনো একটি মুজিবরের তরে লক্ষ মুজিবরের ধ্বনি, আকাশে বাতাসে উঠে রনি, বাংলাদেশ আমার বাংলাদেশ। এই যে অমর গান যে তৈরি করেছিলেন, যারা সুর করেছিলেন, যে লিখেছেন, খুব বিখ্যাত কবি, আমার এই মুহূর্তে আমার নামটা মুখস্থ, খুব বিখ্যাত কবি, আগেরটা তো অন্নদাশঙ্কর রায়, আর পরেরটাও তিনিও খুব বিখ্যাত কবি। তো তিনি এই কথা রচনা করলেন, গান রচিত হলো, এবং তারপরে মোরা একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি। এইভাবে মুক্তিযুদ্ধের সময় অসংখ্য গান, অসংখ্য কবিতা এমনভাবে রচিত হলো
মানুষের হৃদয়ের মধ্যে ঢুকে গেল, ভীষণভাবে ঢুকে গেল, এবং একটা মহান মুক্তিযুদ্ধে আমাদের বিজয় হয়ে গেল। তো এই যে দেখেন, সাহিত্য একটা মুক্তিযুদ্ধকে পরিপূর্ণতা দিল এবং অমরত্ব দিল। আবার ৭৫-এর যে ১৫ই আগস্ট, অনেক হত্যাকাণ্ড বাংলাদেশে ঘটেছে, স্বাধীনতার আগে ঘটেছে, পরে ঘটেছে, পাক ভারতে, এমনকি মহাত্মা গান্ধীকে খুন করা হয়েছে। কিন্তু ১৫ই আগস্টের হত্যাকাণ্ড নিয়ে যে সাহিত্য হয়েছে, যে কবিতা হয়েছে, যে গান হয়েছে, তার ফলে কি হলো, এটা ইতিহাসে অমরত্ব লাভ করেছে। এবং ইতিহাসের যে সকল নির্মম এবং ঘৃণিত বিষয়গুলো আজীবন মানুষকে কাঁদাবে, বহু বছর ধরে কাঁদাবে, এমনি ৭৫-এর ১৫ই আগস্টকে কেন্দ্র করে যে লিরিক্স তৈরি করা হয়েছে, শেখ হাসিনা যদি কিয়ামত পর্যন্ত অপরাধ করতে থাকে, তবুও ৭৫-এর যে নির্মমতার, যে ট্র্যাজেডির যে ইতিহাস, ওটাকে ম্লান করা যাবে না। ওটা একটা ভিন্ন ইতিহাস, মুক্তিযুদ্ধের একটা ভিন্ন ইতিহাস। কিংবা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যদি ১০০০ বারও বাকশাল করেন, তো সেই বাকশাল দিয়ে কোনো লাভ হবে না, যেইভাবে ৭৫-এর ১৫ই আগস্টকে কেন্দ্র করে গল্প হয়েছে, উপন্যাস হয়েছে, সাহিত্য হয়েছে, চলচ্চিত্র হয়েছে, এবং এটা একেবারে ইতিহাসের যে সকল ট্র্যাজেডি, কারবালার ট্র্যাজেডির মতো একটা ট্র্যাজেডিতে পরিণত হয়ে গেছে। এটা হলো রিয়ালিটি। আবার দেখেন সেই সাহিত্য কি করে, রাজাকারকে নিয়ে সাহিত্য হয়েছে, আলবদরকে নিয়ে সাহিত্য হয়েছে, গোলাম আজমের একটা পোর্ট্রেট তৈরি করেছে পটুয়া কামরুল হাসান। তারপরে ৭৪-এর দুর্ভিক্ষ নিয়ে সাহিত্য হয়েছে, বাসন্তীর জাল পরা নিয়ে সাহিত্য হয়েছে, বাকশাল নিয়ে সাহিত্য হয়েছে। ফলে আওয়ামী লীগ কিয়ামত পর্যন্ত চেষ্টা করেও এই অপবাদ থেকে কোনোদিন মুক্ত হবে না। কন্ট্রাস্ট, অর্থাৎ ৭১-এর মুক্তিযুদ্ধ, ৭৫-এর ১৫ই আগস্ট, তার সঙ্গে সঙ্গে আবার এটা। সিমিলারলি স্বাধীন বাংলাদেশের স্বৈরাচারী এরশাদ, দীপালি সাহা, দেলোয়ার, নূর হোসেন, তাদেরকে নিয়ে যে সাহিত্য হয়েছে, ফলে কিয়ামত পর্যন্ত এরশাদ সাহেব শত চেষ্টা করুক না কেন, এই সাহিত্যকে অতিক্রম করে কোনো অবস্থাতেই তিনি সুশাসক হতে পারবেন না। সাহিত্য লাগবে। তো ওই সময়ের যে সাহিত্য, স্বৈরাচারী আমলের সাহিত্য তাকে শেষ করে দিয়েছে। হাওয়া ভবন নিয়ে সাহিত্য হয়েছে, ২১শে আগস্টের গ্রেনেড হামলা নিয়ে সাহিত্য হয়েছে। এই সাহিত্যর কারণে এইগুলোর যে কুখ্যাতি, সেই কুখ্যাতি কিয়ামত পর্যন্ত থেকে যাবে। তো সেই দিক থেকে যদি বিবেচনা করেন, জুলাই এবং আগস্ট বিপ্লব, যেটা ২০২৪ সালে হয়েছে, এটা নিয়ে সাহিত্য রচনা করতে হবে। এটা নিয়ে গল্প লাগবে, উপন্যাস লাগবে, স্ক্রিপ্ট লাগবে, মানুষের হৃদয় এবং হৃদয়ে এটা অনুরণিত হতে থাকবে, কবিতা, গান, শিল্প এবং সাহিত্যে। তা না হলে এই বিপ্লব মাঠে মারা যাবে। এগুলো বিপ্লবের কথা। ২ নম্বর হলো যে, যেমন আমরা এরশাদের সময় অনেকগুলো স্লোগান দিয়েছি, যেমন বঙ্গবন্ধুর জামানাতে জাসদ অনেকগুলো স্লোগান তারা তৈরি করেছিল, অনেকগুলো ন্যারেটিভ তারা তৈরি করেছিল। কিছু ন্যারেটিভ মিথ্যা ছিল, শেখ কামালের ব্যাংক ডাকাতি, কিন্তু ন্যারেটিভ তারা প্রতিষ্ঠা করে ফেলেছিল যে শেখ কামাল সেই ব্যাংক ডাকাতি করেছে, শেখ কামাল সেই মেজর ডালিমের স্ত্রীকে অপহরণ করেছে, ডাহা মিথ্যা কথা। তারপর শেখ কামাল শেখ জামালের বিয়েতে সোনার মুকুট দেওয়া হয়েছে। এই সমস্ত বিষয় নিয়ে যে ন্যারেটিভগুলো তৈরি করা হয়েছে, জনগণ এমনভাবে খেয়েছে, এখন আর ওখান থেকে আওয়ামী লীগ চেষ্টা করেও বেরোতে পারছে না। একইভাবে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, তার ভাঙ্গা সুটকেস, তার ছিঁড়া গেঞ্জি, তার সাধারণ জীবনযাপন, মিতব্যয়িতা, তার দুর্নীতি না করা, সৎ জীবনযাপন, এগুলি নিয়ে বহু গল্প, সাহিত্য, উপন্যাস তৈরি হয়েছে। ফলে জিয়াউর রহমান সম্পর্কে যদি ফেরেশতারা এসেও সাক্ষ্য দেয়, মানুষ বিশ্বাস করবে না। সাহিত্য এমন একটা জিনিস। তো সেই দিক থেকে বর্তমানে যে রাজনীতি, সেই রাজনীতি নিয়ে একটি ইতিবাচক ন্যারেটিভ হয়নি গত 10 মাসে। অনেক নেতিবাচক হয়েছে। এখানে যদি বলা হয় লাগানোর রাজনীতি, বলেন তো এটা কি আইয়ুব খানের জমানা বুঝাবে? লাগানোর রাজনীতি, লাগালাগির রাজনীতি, কি ন্যারেটিভটা তৈরি হয়ে গেছে। তারপরে শেষে এটা কি
টিক্কা খানের রাজনীতি বুঝাবে যে টিক্কা খানকে লাগাতে চেয়েছিলেন? বুঝাবে না। কোন সময়টাতে বুঝাবে? তো এরকম ন্যারেটিভ তৈরি হয়ে গেছে। তো সেই দিক থেকে এই যে সান্ডা, তারপরে শেষে এই যে যাকে বলা হয় বোতল, এরপরে নিমডা, এরপরে এই যে এখন অন্যান্য যে সমস্ত আরও ন্যারেটিভ, অসংখ্য ন্যারেটিভ, সেই ন্যারেটিভের দ্বারা যেটা প্রমাণিত হয় যে রাজনীতি পচে গেছে, গলে গেছে, এবং পচা গলা রাজনীতি থেকে পুজ দুর্গন্ধ বের হচ্ছে। আর সেই দুর্গন্ধর মধ্য থেকে যে ক্রীড়াগুলো আছে না, পোকা ক্রীড়া দুর্গন্ধ, সেই ক্রীড়াগুলো শব্দ করছে, সেই শব্দগুলি বিকৃত রূপে আমাদের কাছে আসছে। এখন বলেন তো, যে রাজনীতি গলিত এবং যে রাজনীতি পচে গেছে এবং যে রাজনীতি থেকে মানে এইরকম বাজে শব্দ, হায়নার ডাকের মতো শব্দ চলে আসছে, তো সেই রাজনীতির ভবিষ্যৎ কি? কোনো ভবিষ্যৎ নেই। সেই পচা গলিত লাশময় দুর্গন্ধময় রাজনীতির আগে কবর হতে হবে, তারপর সেই দুর্গন্ধ দূর হবে, এরপর সেই মাটি পবিত্র হবে, তারপর সেখান থেকে নতুন বৃক্ষ, নতুন পত্র পল্লব আসবে, নতুন ফুল ফুটবে, নতুন পাখিরা আসবে, সেই পাখিরা আবার নতুন স্লোগান দেবে, বীর বাঙালি অস্ত্র ধরো, বাংলাদেশ স্বাধীন করো। এইরকম বীর বাঙালি অস্ত্র ধরো, বাংলাদেশ গড়ে তোলো, এরকম অসংখ্য যাকে বলা হয় নতুন নতুন স্লোগান হবে। স্লোগানের মধ্যে স্বপ্ন থাকবে, রুচি থাকবে, আভিজাত্য থাকবে, গান থাকবে, কবিতা থাকবে, মানুষের প্রেম থাকবে, ভালোবাসা থাকবে, শ্রদ্ধা থাকবে। যে রাজনীতির নেতা থাকবে, নেত্রী থাকবে, সেই নেতা নেত্রীদের সম্পর্কে মানুষ বাজে কথা বলবে না, কটূক্তি করবে না, অসম্মান করবে না। তারা তাদের আপন মহিমায় দাঁড়িয়ে থাকবেন, এবং সেই পরিবেশ পরিস্থিতি না আসা পর্যন্ত এই যে এখন যা কিছু চলছে রাজনীতিতে, সেই রাজনীতির যে ইতিহাস, সেই ইতিহাস ডাস্টবিনের মাধ্যমে, নিমডার মাধ্যমে, তারপরে যাকে বলা হয় সান্ডার মাধ্যমে, বোতলের মাধ্যমে এই যে দূষিত হচ্ছে, কলুষিত হচ্ছে, এর থেকে বের হওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে হেদায়েত দান করুন এবং হেফাজত করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।